সালাম আলাইকুম। দর্শক শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার। এই জানলা দিয়া উকি দিয়া মাথার মধ্যে খালি নকল 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 এইসব জোপে হবে হবেন। তো ভাই এসব ফাইজলামি বন্ধ করেন ভাই। অনেক রক্তের বিনিময়ে হাসিনাকে হটিয়ে আমরা এই ইউনূসকে এনেছিলাম অন্তর্বর্তী। ওই শালা আমাদের শেষ করে দিয়ে গেছে, এই মাজা ভাঙা বুড়িয়া শেষ করে দিয়ে গেছে। এ তার নোবেল পদক পানিতে ভিজায় ভিজায় খাক, কোনো আপত্তি নেই। কিন্তু বিএনপি যদি সেই আপনার অথর্বতা যদি প্রদর্শন করে, সেই কথার ফুল ঝুলি দিয়ে যদি মানুষকে বোঝাতে চায় যে আমরা হ্যান করেছি, আমরা ত্যান করেছি, আপনারা আসলে গোড়ার ডিমও করেন নাই। ৬০ দিনের অগ্রগতি ১০০-র মধ্যে ৬ বা ৭ ওই ধরনের কার্ডের তারা কি বলবো প্রবর্তনের ঘোষণা দিয়েছেন। কিছু কিছু পাইলট প্রযুক্ত, সব পাইলটে আছে এখনো। এর মধ্যে আছে ধরেন নারী কার্ড, এর মধ্যে আছে কৃষক কার্ড, এর মধ্যে আছে ফুয়েল কার্ড, এর মধ্যে আছে প্রবাসী কার্ড, এর মধ্যে আছে ধরেন ইমাম কার্ড। ইমামদেরকেও ধরেন, ইমামদের কার্ড বলে নাই কিন্তু সব মসজিদের ইমামরা যেন একটা মাসিক সম্মানী পান, সেই জায়গাটায় তারা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছেন। সেটা ধরেন আপনি কার্ডের মধ্যে ঢোকাতে পারেন। তারপর হচ্ছে হেলথ কার্ড। তো ধরেন আমি দেখলাম যে ৬ ধরনের কার্ডের কথা বলা আছে এবং এর মধ্যে ধরেন আমি তো নারী কার্ড অ্যাপ্রিসিয়েট করি, মানুষ দরিদ্র মানুষের জন্য সাহায্য অবশ্যই আপনি পাবেন, কিন্তু আহ, বিনা কারণে যখন কেউ টাকা পায় সেটা হচ্ছে সেটা ভিক্ষা হয়ে যায় এবং সে তার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়, সে নিজে থেকে আর কিছু করে না। ধরেন আমেরিকার বাস্তবতায় বা পৃথিবীর অন্যান্য দেশের বাস্তবতায় আপনি যখন ট্যাক্স ফাইল করেন, আপনার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী যদি আপনার আহ ইনকাম কম থাকে, সেক্ষেত্রে আপনি সরকারের কাছ থেকে এক ধরনের সাপোর্ট পান। সেটা চাইল্ড সাপোর্ট পান, ফ্যামিলির জন্য একটা সাপোর্ট পান। এই সবকিছু মিলিয়ে একটা সাপোর্ট আসে। বাট এই সাপোর্ট পেতে হলে আপনাকে একটা ইনকাম থাকতে হবে আপনার। সেই ইনকাম যদি আপনার দারিদ্র্য সীমার নিচে হয়, সেই ইনকাম যদি একটা বর্ডার লাইনের নিচে হয়, আপনি সেই সাহায্য পাবেন। কিন্তু আপনি যদি এমনি এমনি যদি আমাকে ২,৫০০ টাকা করে দেন, এটি এক ধরনের নতুন ভিক্ষুক শ্রেণী তৈরি হবে আর কি বাংলাদেশে। আমরা চাই আসলে, আমি কোনো পরিকল্পনা দেখছি না আর কি। ধরেন নির্বাচনের প্রতিশ্রুতি, ওকে ফাইন, নির্বাচনের প্রতিশ্রুতি যে আপনি করছেন, কিন্তু ধরেন এই নারীগুলোকে ধরেন অনেক ভাবেই তো কাজে লাগানো যায়। যে আমার গার্মেন্টস এর এই এই জাতীয় একটা লেভেল তৈরি, আমার গার্মেন্ট এই জাতীয় জিনিসগুলো তৈরি হয়, আমি এই ১০টা গ্রামের নারীদেরকে ট্রেনিং দিয়ে এই কাজটা আমি আউটসোর্সিং করব গার্মেন্টস থেকে। তারা এখানে তৈরি করবে, বিনিময়ে তারা এই পরিমাণ টাকা পাবে। শুধু তখন সেটা এই ২,৫০০ টাকার জায়গায় এটা ৫,০০০ টাকা হয়ে যাবে, ১০,০০০ টাকা হয়ে যাবে। তো অর্থাৎ একটা কার্যকর সিদ্ধান্তে যেতে হবে। তো যাই হোক, নারী কার্ড, এরপর হচ্ছে কৃষক কার্ড, তারপরে ধরেন এই খাল খননের কথা বলা হচ্ছে। খাল খনন ২০,০০০ কিলোমিটার নদী, খাল, জলাশয় খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন জিয়াউর রহমান সাহেবের অত্যন্ত জনপ্রিয় একটা কর্মসূচি ছিল এই খাল খনন। খাল খনন কিন্তু শুধুমাত্র কৃষি ক্ষেত্রে আহ, পানি সরবরাহের জন্য এই খাল খনন কর্মসূচি ছিল না। যারা সিনিয়র আছেন, রাজনীতিবিদ আছেন, আমলা আছেন, সেনা কর্মকর্তা আছেন, সাবেক সিনিয়র যারা আছেন, তারা জানেন এই খাল খননের সাথে দেশের প্রতিরক্ষার একটা বিষয় তার মাথায় ছিল। যে অর্থাৎ আমাদেরকে যদি ভারত যদি কোনোভাবে আমাদের ভেতরে আক্রমণ করে বা আমাদের ভেতরে যদি আসতে চায়, কোন কোন জায়গায় খাল তৈরি হবে এবং কোন কোন জায়গায় একটা প্রাথমিক বাধা তৈরি হবে, একটা ডিফেন্স মেকানিজম জিয়াউর রহমান সাহেবের মাথায় ছিলেন। যে একসঙ্গে আমার ইরিগেশনও হবে, সেচটাও হবে, আমার প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে এই খাল খনন ছিল। এখন এত বছর পরে এসে যুদ্ধের স্ট্র্যাটেজি, যুদ্ধের যেসব নতুন নতুন অস্ত্র, এয়ার স্ট্রাইক, মিসাইল, কত রকমের কত কিছু, তো সেই জায়গায় এই মুহূর্তে খাল খননটা আমি কতটুকু আহ মানে পরিকল্পনা মাফিক করছি, সেই জায়গাটি অবশ্য গুরুত্বপূর্ণ। ৬ নম্বর পয়েন্টে তারা বলছেন যে বৈশ্বিক জ্বালানি সংকটের মাঝে সরকার তেলের দাম না বাড়িয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মানে আমি ওদিন শুনলাম জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন যে স্মরণকালে বৃহত্তম নাকি মজুদ আছে। তো স্মরণকালে বৃহত্তম যদি মজুদ থাকে, হাজার হাজার মানুষ ২৪ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ২ লিটার তেলের জন্য দাঁড়ায় আছে কেন রে ভাই? আপনারা মানে কারে কি কি সে বোগাস কথা বলতেছেন কেন? মানুষ এত বেকুব আছে এখন?
আপনার জ্বালানি তেলের দাম বাড়াবেন না, দাম বাড়াতে হয়েছে, IMF এরও শর্ত আছে, তার দাম বাড়ান ভাই। মানুষ তো মানে মানুষ কমফোর্ট চায়, বাংলাদেশের মানুষ। মানে মানুষ ওই 2 লিটার তেলের জন্য 12 ঘন্টা বসে থাকার চেয়ে 2 লিটার তেল এখন যে দাম আছে তার থেকে 50 টাকা বেশি দিয়ে কিনতে ও রাজি আছে। স্থবিরতা নেমে আসছে। কেন লোডশেডিং হচ্ছে? কোনো ব্যাখ্যা আছে কোথাও? এই জ্বালানি সংকটে লোডশেডিং হচ্ছে, তো আপনার যদি যদি জ্বালানি তেলের মজুদ থাকে, তো আপনার যেই তেল ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো, সেই কেন্দ্রগুলো কেন ঠিক মতো কাজ করছে না? এটার কোনো ব্যাখ্যা কিন্তু এ পর্যন্ত আমি পাই নাই যে কেন লোডশেডিং হচ্ছে। পাশাপাশি ধরেন আপনি ফুয়েল, অর্থাৎ যতগুলা কার্ড, এই যে 6টা কার্ড, এই যে ফুয়েল কার্ড, প্রতিটা কার্ডের মধ্যে আপনি দেখবেন যে মধ্যস্বত্বভোগী ঢুকবে। বলবে তোমাদের আমি মাসে মাসে 2,500 টাকার কার্ড দিয়ে দিবো, তুমি আমাদের মাসে মাসে 500 টাকা করে দিয়ে দিবা, অথবা তুমি এককালীন 2,000 টাকা দাও, তোমার আমি কার্ডের ব্যবস্থা করে দিচ্ছি। ভাই, বাংলাদেশে করোনার সময় হাসিনা সরকার যে সাহায্য দিয়েছিল ঘরে ঘরে, কত 2,000 না 2,500 টাকা করে, সেখান থেকেও কি পরিমাণ জালিয়াতি হয়েছে আপনারা সবাই জানেন। তো এত কার্ড আমি কেন করছি, কিভাবে করছি, সমন্বিত কিছু আছে? দ্রব্যমূল্য সরকার নিয়ন্ত্রণে রাখছে দাবি করছে, কিন্তু আমি যতটুকু সাধারণ মানুষের সঙ্গে খোঁজ খবর রাখি বা কথা বলি, তাতে আমার মনে হয় না যে খুব বেশি নিয়ন্ত্রণে আছে, হয়তো সহনশীল অবস্থায় আছে। ইমাম কার্ডের কথা বলেছি, এবং 60 দিনের এই কর্মসূচির মধ্যে 60 দিনের এই যে সাফল্য, এই 60 দফা সাফল্যের মধ্যে 11 দফায় বলা হয়েছে ঈদ উল ফিতরের সময় সারা দেশে অসহায় ও গরিবদের ত্রাণ ও উপহার বিতরণ করা হয়েছে। এটাও নাকি সরকারের সাফল্যের মধ্যে পড়ে। তারপরে ধরেন আর কিছু আছে, ধরেন এই যে সরকারি শূন্য পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, বন্ধ কলকারখানা খুলবে, ইকোনমিক জোন, ইপিজেড, বেসিক শিল্প এলাকা এগুলো হবে, অর্থনৈতিক স্থিতিশীল, এগুলো হচ্ছে ধরেন বুকিশ কথাবার্তা এগুলো আছে। এগুলোর মধ্যে আমি আসলে 60 দিনের কোনো অর্জনের কিছু আমি মনে করি না কিছু হচ্ছে। মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, খোলার ব্যাপারে কথাবার্তা হচ্ছে, এবং পৃথিবীর বহু শ্রমবাজার বন্ধ হয়ে গেছে ইউনূস সরকারের আমলে। আমরা আশা করেছিলাম যে ইউনূসের মাধ্যমে হয়তো আমরা এই জায়গাটায় একটা সর্বোচ্চ সুবিধা পাবো। ঘোড়ার ডিম কিছুই হয়নি, অন্য সকল কিছুর মতোই সেইটাতেও ব্যর্থ। তো দাবি করা হচ্ছে, তারা 21 এবং 22 নম্বর পয়েন্টে তারা দাবি করছেন যে মালয়েশিয়ায় খুলছে শ্রমবাজার, বিকল্প শ্রমবাজারের জন্য তারা ইউরোপের 60টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করেছে। অর্থাৎ সবই উদ্যোগ করেছে, হচ্ছে, হবে, কিন্তু দাবি হচ্ছে জনআস্থা ফিরে এসেছে 2 মাসেই। পেপ্যাল ও অন্যান্য গেটওয়ের কার্যক্রম দরকার বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের যেসব চোর এই পেপ্যাল বা এই ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমে কি দাঁড়ায়, সেই সেই কি বলবো আমরা, সেফ গার্ড গুলো আমরা তৈরি করতে পারবো কিনা আমি জানি না। তারপরে হচ্ছে উচ্চশিক্ষায় 10 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ, কিন্তু 10 লাখ টাকা পাইতে হলে কয় টাকা কমিশন দিতে হবে সেটা উল্লেখ করে দিলে ভালো হতো। শিক্ষা প্রতিষ্ঠানে 9,000 ধর্মীয় শিক্ষক ও শূন্য পদ সমূহে শিক্ষক নিয়োগ, এগুলা ভাই, এগুলা তো লাগবেই রে ভাই। সরকারের কাজ হচ্ছে শূন্যস্থান পূরণ করা, কর্মসংস্থান বৃদ্ধি করা, এগুলো ভালো, সবই হচ্ছে গিয়ে হচ্ছে, হবে, নিয়োগ দেওয়ার প্রস্তুতি ভাবছি, দিচ্ছি, কিন্তু এগুলো 60 দিনের কোনো অর্জনের মধ্যে আপনি ফেলতে পারবেন না। শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ শিশু কিশোরদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, এটা উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে 6টি করে 3 জন করে মোট 18 জন শিক্ষক নিয়োগ শুরু হয়েছে। এগুলা ভাই, এগুলো সব সাফল্য, 60 দিনের সাফল্যের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। নতুন কুড়ি যে ট্যালেন্ট হান্টের যে প্রতিযোগিতা জিয়াউর রহমান সাহেবের হাত ধরে শুরু হয়েছিল বাংলাদেশ টেলিভিশনে, সেটি আবার শুরু হচ্ছে, এবং সেখানে মানে খেলা এবং কোরআন তেলাওয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটাও সরকারের 60 দিনের সাফল্য। তারপরে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের 2 লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের তৈরি ব্যাগ বিতরণের কার্যক্রম চলমান রয়েছে, এটাও সাফল্য সরকারের। তারপরে হচ্ছে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ সৃষ্টির লক্ষ্যে যা হচ্ছে আপনার, এটাও এর মধ্যে 1,50,00,000 বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন করা হয়েছে। 2 মাসে 1,50,00,000 বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন হয়ে গেছে। মানে আপনারা ভালো বুঝেন ভাই।
রাষ্ট্রীয় ভবন যমুনা ব্যবহার না করে মাননীয় প্রধানমন্ত্রী গুলশানে নিজের বাড়ি ব্যবহার করছেন, নিজের গাড়ি ব্যবহার করছেন, নিজ তেল খরচে তেল ব্যবহার করছেন, যে রাষ্ট্রীয় ব্যয় হ্রাসের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। এটাও হচ্ছে 60 দিনের সাফল্য। এখন প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীর একটি বহর থাকে, সেই বহরে তিনি লোক সংখ্যা কমিয়েছেন, গাড়ির বহর কমিয়েছেন, অবশ্যই ভালো, কিন্তু কোনোটাই যেন তার নিরাপত্তাকে কোনো ধরনের কম্প্রোমাইজড না করে। আমরা চাই না যে আমাদের প্রধানমন্ত্রী দেশি শত্রু বা বহিঃশত্রু কোনো শত্রু দ্বারা তিনি আক্রান্ত হন। পৃথিবীর সকল দেশেই রাষ্ট্রপ্রধান বা সরকারি যারা থাকেন তাদের নিরাপত্তার ঝুঁকি থাকে, সেটিকে সেটির মতো করে মোকাবেলা করতে হয়। এখানে কৃচ্ছতা সাধনের কিছু নাই, এখানে নিরাপত্তার জায়গাটায় আপোষ করার মনে হয় না কিছু আছে। প্রধানমন্ত্রী শনিবারে অফিস করছেন, এটি হচ্ছে 60 দিনের সাফল্যের মধ্যে আছে আর কি। এবং বিমানবন্দরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সীমিত করা হয়েছে। উপস্থিত থাকবেন একজন মন্ত্রী, চিফ হুইপ, মন্ত্রী পরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এটি একদিক থেকে ভালো, আরেক দিক থেকে ভালো না। কারণ হচ্ছে এই যে রাষ্ট্রীয় যে প্রোটোকল, সে প্রোটোকল কিন্তু আনুগত্যের কারণে এই জিনিসগুলো করা হয়েছে। প্রধানমন্ত্রী যখন দেশের থেকে যাবেন, রাষ্ট্রপতি যখন যাবেন আসবেন, 3 বাহিনী প্রধান, পুলিশ প্রধান, গুরুত্বপূর্ণ সচিব সবাই সেখানে থাকবেন। এটা হচ্ছে আনুগত্যের এক ধরনের প্রশিক্ষণ, মানে প্রশিক্ষণ না, এক ধরনের ট্রেনিং, প্র্যাকটিস। যেমন ধরেন প্রতিটা জেলায় যখন মন্ত্রীরা সফরে যায়, সেখানে তাদেরকে পুলিশ গার্ড অফ অনার দেয়। সেই গার্ড অফ অনার কিন্তু পার্ট অফ দ্য শৃঙ্খলা, পার্ট অফ দ্য ট্রেনিং। সো ভালো, আপনি দিচ্ছেন না, ভালো। এটা ইউনূস সরকার শুরু করছিলেন, কমাইছিলেন, সেটা আপনারা অব্যাহত রাখছেন। আপনারা ভূমি উন্নয়ন কর অনলাইনে হচ্ছে, এটা আগে থেকে চালু হয়েছে, এবং ডিজিটাল করার চেষ্টা করছে। নগদ টাকা লেনদেনের সুযোগ যেন বন্ধ করা যায়। মন্ত্রী এমপিদের মুক্ত গাড়ি লট গ্রহণ না করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমার সঙ্গে পরিচিত বেশ কিছু মন্ত্রী এমপির মনে এটাই দুঃখ যে ভাই, একটা দামি গাড়ি চড়বে ভাবছিলাম, সেটাও হইলো না। তো এখন দামি গাড়ি তাদের চড়বেন ঠিকই, চুরি করে টাকা কামাই চড়বেন, শুল্ক মুক্ত গাড়ি হয়তো সরকার শুল্ক পাবে, কোনো অসুবিধা নেই। ডেঙ্গু নিয়ে তারা ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক জাতীয় পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় প্রশাসন কার্যক্রম চলমান রয়েছে। ভাই দেখেন, আমি এটা নিয়ে একটু পরে আসছি। 45 নম্বরে তারা বলছেন চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিচ্ছে। চাঁদাবাজির জন্য গত 2 মাসে কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? চাঁদাবাজির যে ভয়াবহতা আমরা দেখেছি 5ই আগস্টের পরে সম্মিলিতভাবে, সেই চাঁদাবাজির বন্ধে কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? আপনি কি সমন্বিত, কি দ্রুত পদক্ষেপ নিচ্ছেন, কি আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে? তারপরে পিঙ্ক বাস সার্ভিস চালু হচ্ছে মহিলাদের জন্য, ইফতার সীমিত করা হয়েছে, এই সব ধরেন। তারপরে ধরেন যে ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনে ও ভিন্ন স্থানে ব্যবসা পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। তো উদ্যোগ যদি নেন, উদ্যোগ নেওয়ার আগে ফুটপাতে আপনি এইভাবে কেন উচ্ছেদ অভিযান চালালেন? ফুটপাতে যারা ব্যবসা করে তাদেরও কিন্তু সমিতি আছে, তাদেরও নেতা আছে, তাদের সঙ্গে কথা বলে বিষয়টা আরো সফট ওয়েতে আপনি হ্যান্ডেল করতে পারতেন। ফুটপাতে আমাদের রাস্তাঘাট সব বন্ধ হয়ে আছে, সেটা ঠিক আছে, তো ফুটপাতে কারা বসায়? এখান থেকে কারা? এখানে পুলিশও যেমন চাঁদা পায়, আপনার সরকারি দলের নেতা কর্মীরাও তেমনি চাঁদা পায়। সো মানে সাঁড়াশি অভিযানটা যাই হচ্ছে গরিব ফুটপাতের ব্যবসায়ীদের উপর দিয়ে। তো সমন্বিত ব্যবস্থা নেন, তার আগে উচ্ছেদ করতেছেন কেন? কি বুঝাইতে চাচ্ছেন আপনারা? তারপর 52 নম্বর পয়েন্ট হচ্ছে বিএনপি ঐতিহাসিকভাবে বাক স্বাধীনতায় বিশ্বাসী, সরকারের লক্ষ্য একটি উদার ও গণতান্ত্রিক সমাজ নির্মাণ করা, ইত্যাদি ইত্যাদি। তারপরে এমনকি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা অপপ্রচার ও অশালীন আচরণ করেছেন অনেকেই, যা নজিরবিহীন। সর্বোচ্চ বাক স্বাধীনতার এই সময় সবাই মুক্ত ও নিরাপদ মত প্রকাশ করছেন। এমনকি একটি চিহ্নিত হীন গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে এর অপব্যবহার করছে, তবুও অটুট রয়েছে বহুমত ও কণ্ঠের পূর্ণাঙ্গ স্বাধীনতা। তবে এখানে একটা লাইন লিখে দেওয়া দরকার ছিল যে গত 2 মাসে 5 জনকে আমরা আটক করেছি, 5 জনকে আমরা গ্রেপ্তার করেছি এই সরকারের বিরুদ্ধে কথা বলার। যদিও কারো কারো বক্তব্য অশালীন ছিল, সেটি ঠিক আছে। এখন ধরেন মত প্রকাশের স্বাধীনতা বা আমার ফেসবুকে লেখার জন্য আপনি যদি সেই হাসিনা স্টাইলে আপনি ঘরে যাবেন,
অ্যারেস্ট করে নিয়ে আসবেন, আমার ল্যাপটপ, আমার মোবাইল, আমার কম্পিউটার, আমার স্ত্রীর মোবাইল সব সিজ করে নিয়ে আসবেন। ওরে বাবা রে বাবা, তোদের বাপের জমিদারি কি রেখে বেটা এটা। হাসিনারে লাথি মেরে খেদানো হয়েছে তো এসব কারণে খেদানো হয়েছে। বাক স্বাধীনতা, হাসিনা বলতো না আমরা বাক স্বাধীনতা বিশ্বাস করি, আমরা এই করি, আমরা সেই করি, আবার সেই পুরানো বদমাইশি শুরু হয়েছে। এবং এখন যে নতুন যে পদ্ধতি হচ্ছে, আপনাকে ধরবে, পরের দিন জামিন দিয়ে দিবে, 2 দিন পরে জামিন দিয়ে দিবে। অর্থাৎ খবরদার কথা বলিস না, কথা বললে কিন্তু ধরবো। একজনকে দেখলাম বিশেষ ক্ষমতা এনে ধরছে। আপনাকে যদি অশালীনভাবে কেউ আক্রমণ করে, আপনার সম্পূর্ণ অধিকার আছে আইনগত প্রোটেকশন নেয়ার, এবং আপনি মানহানির মামলা করবেন। আর তথ্য প্রযুক্তি আইন, বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ, কি বুঝাতে চাইতেছেন আপনারা? আমি বুঝলাম না। এবং এখানে আবার আপনারা ইয়ে করতেছেন যে আপনারা বাক স্বাধীনতায় বিশ্বাসী। তারপরে হচ্ছে কি ধরেন বিমানবন্দরে ইন্টারনেট দেওয়া হবে, 55 নম্বর পয়েন্ট, এটাও সাফল্য, দেয়া হবে আর কি। হ্যাঁ, না, বিমানবন্দরে উদ্বোধন করা হয়েছে দেখছি, ফ্রি ইন্টারনেট ব্যবস্থার নির্দেশ, ও সৈয়দপুরে উদ্বোধন করা হয়েছে, বাকিগুলো নির্দেশ দেওয়া হয়েছে। চলন্ত ট্রেনে ফ্রি ইন্টারনেট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, এটাও কিন্তু 60 দিনের সাফল্যের মধ্যে আছে। সরকার অর্থনৈতিক কূটনৈতিক প্রাধান্য দিচ্ছে, সেখানে প্রবাসীদের জনকল্যাণ, দূতাবাস ও মিশনগুলোকে বাণিজ্যিক প্রচার, বিনিয়োগ আকর্ষণ, বৈদেশিক জনশক্তি রপ্তানির সুযোগ তৈরি অন্যতম অগ্রাধিকার। হাসিনার আমলে নিয়োগ পাওয়া সকল মাল বাংলাদেশের সকল দূতাবাসে, কনসুলেটে যে বসে আছে এখন পর্যন্ত, যারা ভেতরে ভেতরে কি করছে আপনারা খোঁজ নিয়ে দেখেন। প্রতিটা দেশে যান, প্রতিটা দেশের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আপনারা খোঁজ নিয়ে দেখেন। আপনারা ঘোড়ার ডিমের কনসুলেট দিয়া, দূতাবাস দিয়ে আপনারা ইয়ে করতেছেন। তো ধরেন এই যদি হয় অবস্থা, মানবাধিকার 60 নম্বর পয়েন্ট, মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র অনুযায়ী মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা ইত্যাদি ইত্যাদি, হ্যান ব্যান ত্যান। গুম খুনের শিকার হয়েছে বিএনপির হাজার হাজার নেতাকর্মী, পঙ্গুত্ব 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, মানবাধিকার লঙ্ঘনের শিকারী দল নিয়ে যে কোনো ধরনের অপপ্রচার, প্রপাগান্ডা, রাজনৈতিক হীন চরিত্রের বহিঃপ্রকাশ। এই জন্যই আপনারা ধরেন মানবাধিকার কমিশন আইন, গুম আইন, এগুলো সব বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে আমরা বুঝি না। এখন এক গ্রুপ প্রচার করার চেষ্টা করছে যে গুম খুনের সঙ্গে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার করলে নাকি সেনাবাহিনীর মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। তো নষ্ট মানুষদের বিচার করতে পারবেন না আপনি। আপনি গুম খুন এগুলো তো ভাই, যারা মামলা খাইছে, যারা মাইর খাইছে, তারা এখন সিনেও নাই। যারা এই দলের জন্য গত 17 বছরে নির্যাতিত হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, তারা সিনেও নাই এখন। আপনাদের নতুন পাঁচাটা কিছু কুকুর যুক্ত হয়েছে, নতুন নতুন পাঁচাটা লোক যাচ্ছে, আপনাদেরকে চাটতেছে, আপনারা মহান হয়ে বসে আছেন সবাই। এই হচ্ছে আমাদের বাস্তবতা এবং সবচেয়ে দুঃখের কথা। তো মানে তারেক রহমান সাহেবের মানে মাননীয় প্রধানমন্ত্রীর যে কার্যক্রম, এটা হচ্ছে অনেকটা নেলসন ম্যান্ডেলা টাইপের কার্যক্রম। নেলসন ম্যান্ডেলা 27 বছর জেল থেকে বের হয়েছে, যেমন সাদা কালোর মধ্যে একটা সম্প্রীতি, ঐক্য, সবাইকে ক্ষমা করে দেয়া, যে একটা চমৎকার যে উদাহরণ তিনি তৈরি করেছিলেন, আমার মনে হচ্ছে যে নেলসন ম্যান্ডেলার বিষয়টি তারেক রহমান সাহেবকে প্রভাবিত করেছে। তিনি চাচ্ছেন তার আচরণ বা তার সবকিছু মিলায় তিনি এক ধরনের খুবই নম্র আচরণ করার চেষ্টা করছেন। তিনি জামাতের আমিরের বাসায় যাচ্ছেন, হেফাজতে যাচ্ছেন, চরমনাইয়ের বাসায় যাচ্ছেন, নাহিদের বাসায় যাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছেন। তিনি এক ধরনের কি বলবো এটাকে ঐক্যমত্য তৈরির মতো করে চাচ্ছেন। কিন্তু তার যারা অনুসারী তারা কি চাচ্ছে? তারা কি বুঝতে পারছে তাদের নেতা কি চায়? যেসব মন্ত্রীদেরকে তিনি বসিয়েছেন, আমি তো বলবো যে বিএনপির এই গত 4 বারের যে শাসনকাল, তার মধ্যে সবচেয়ে ওয়ার্স্ট মন্ত্রিসভা হচ্ছে তারেক রহমানের মন্ত্রিসভা। কোন ধরনের বিবেচনা করে এই মন্ত্রিসভা করা হয়েছে কিনা আমি জানি না। মানে কাদেরকে কোন দায়িত্বে কেন বসানো হয়েছে, মানে কোন বিবেচনায়, এবং গত 60 দিনে আমরা দেখছি তাতে আমি নিজে খুব বিস্মিত। ধরেন মূল জায়গাগুলো কি, এই যে 60টা যে পয়েন্ট, এই মানুষ কিন্তু এই যে ধরেন হাসিনা সরকারের উপরে জনগণ যে আস্থা হারিয়ে ফেলেছিল, ওই যে ইন্টারনেটের জন্য না, নারী কার্ডের জন্য না, ইমাম কার্ডের জন্য না, হেলথ কার্ডের জন্য না, এসবের জন্য হারায় নাই কিন্তু। যে বেসিক যে জায়গাগুলো, ধরেন বিডিআর হত্যাকাণ্ড,
গত 2 মাসে আপনারা কি উদ্যোগ নিয়েছেন বিডিআর হত্যাকাণ্ডে? গুম খুনের যে বিচার নিশ্চিত করা, এটাকে আরো গতিবান করা, আপনি মানে কথায় বললে হবে, বক্তৃতায় বললে হবে, কি উদ্যোগ নিয়েছেন? দৃশ্যমান কি কঠোর পদক্ষেপ নিয়েছেন? বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আপনাদের কি ভূমিকা নিয়েছেন? কোন স্পষ্ট কিছু আছে গত 60 দিনে? মানুষ বিরক্ত ছিল পুলিশের অত্যাচারে, মানুষ বিরক্ত ছিল পুলিশের নির্যাতনে, মানুষ বিরক্ত ছিল পুলিশের ঘুষ বাণিজ্যে, গ্রেপ্তার বাণিজ্যে। সেটি বন্ধ হয়েছে। আপনি আরেক হারুন তৈরি করার চেষ্টা করছেন আপনারা। পুলিশ যাকে তাকে এখনো পেটাচ্ছে, কলার ধরে নিয়ে আসছে, এখানে পেটাচ্ছে, ওইখানে পেটাচ্ছে। কি করেছেন আপনি? পুলিশ সংস্কার কমিশন কোথায়? পুলিশ সংস্কারের জন্য কি উদ্যোগ আপনাদের গত 60 দিনে? যেটি বেসিক জায়গা। মানবাধিকারের জন্য আপনাদের কি বেসিক উদ্যোগ গত 60 দিনে? চিকিৎসা, কতগুলো শিশু মারা গেল হামের টিকা দেওয়া হয়নি, আগের সরকারের দায়, হাসিনা সরকারের দায়। কিন্তু এর পরেও যে অব্যবস্থাপনা আমরা দেখেছি, সেই অব্যবস্থাপনা ঠেকাতে আপনি কি নিচ্ছেন? প্রতি বছর ডেঙ্গুতে আমাদের কি পরিমাণ মানুষ যায়? আপনি সমন্বিত উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছেন, নিচ্ছেন, হ্যান ব্যান ত্যান। আরে ভাই, ক্র্যাশ প্রোগ্রাম নেন ১ মাসের। প্রতিটা মন্ত্রী, প্রতিটা এমপি, প্রতিটা এলাকায় উপস্থিত থাকবে ডেঙ্গুর আবাসস্থল ধ্বংস করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। প্রকৃত মানে মশক নিধনের প্রকৃত ওষুধ সেখানে দেয়া হবে। শুধু স্প্রের ধোঁয়া বেরোবে না। কোন উদ্যোগ আছে গত ৬০ দিনে? ন্যায় বিচারের কথা বলছেন, কিসের ন্যায় বিচার? কোথায় ন্যায় বিচার? অন্তত ৫০টা ঘটনা আমার সামনে আছে এই আমলে। বিএনপি পন্থী সিনিয়র আইনজীবীদের হাতে কিভাবে ন্যায় বিচার লঙ্ঘিত হচ্ছে। বিচারকের গলা শুকায় গেছে। স্বাধীন বিচারের যে কমিশন, সেটিকে বাতিল করে দিয়েছেন আপনারা। কেন বাতিল করে দিয়েছেন? কি উদ্দেশ্য আপনাদের? টিকতে পারবেন আপনারা এসব করে? তারপরে ধরেন এই যে এনটিএমসি, জনগণের মানে নাভিশ্বে মানে হাসব্যান্ড ওয়াইফের সঙ্গে কথা বলতে ভয় পাইতো যে কেউ বোধহয় এখানে ইন্টারফেয়ার করতেছে, কেউ বোধহয় শুনতেছে, কেউ বোধহয় রেকর্ড করতেছে। এনটিএমসি কার্যক্রম নিয়ে আপনাদের কোনো স্বচ্ছ কোনো বক্তব্য আছে আপনাদের? ৬০ দিনে কি আমরা এটা জানতে পারতাম যে এনটিএমসি কে আপনারা কি গাইডলাইন দিচ্ছেন, এনটিএমসি বন্ধ করে দিচ্ছেন কিনা, পেগাসাসের ব্যবহার বন্ধ হয়েছে কিনা? ৬০ দিন কি যথেষ্ট সময় নয় এই তথ্যটি জানার? কোথায় কি করছেন আপনারা? এখন ধরেন মানে দরকার হচ্ছে খুবই সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী। কি করছেন? হাসিনা তো এগুলা শেষ করে দিছে। হাসিনা ধরেন ব্লাড টেস্ট করে হাসিনা লোকজন ঢুকাইছে সব জায়গায়। কয়জন লোক সরাইছে? ইউনূস তো মাজার জোর ছিল না। ইউনূস পারে নাই। আপনারাও পারবেন না? আপনারাও সরাইতে পারবেন না? যারা গুম খুনের সঙ্গে যুক্ত, যারা এদেশে ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল, তাদের ব্যাপারে কি পদক্ষেপ নিলেন? ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল সেই সুশীল সমাজকে আপনারা কি পদক্ষেপ নিলেন? আপনি দেখেন ডেকে চা খান, চা খাওয়ান, ভাত খাওয়ান, সবজি দিয়ে ভাত খাওয়ান, গুঁড়া মাছ দিয়ে ভাত খাওয়ান। আব্দুল নূর তুষার, তারপরে কি আরে কি নামও মনে থাকে না এগুলার। ওইদিন দেখলাম আব্দুল্লাহ আবু সাইদ, তারপরে এই যে আনিস আলমগীর, মানে যারা ফ্যাসিবাদের সময় একটা শব্দ উচ্চারণ করেন এবং যে বেনিফিটেড, তাদেরকে নিয়ে আপনি কি প্রীতি দেখাইতেছেন? ৬০ দিনের কি মহানত্ব আপনি দেখাচ্ছেন? তো ডাকেন, হাসি কবির না খুশি কবির একটা আছে, সুলতানুর রহমান আছে, যা আছে সব ডাকেন, ডেকে চা খাওয়ান, বিরিয়ানি খাওয়ান, যা খাওয়াইতে থাকেন, মহানত্ব দেখাইতে থাকেন। এবং এরাই ২ দিন পরে আপনাকে ছোবল মারবে, এমন ছোবল মারবে আপনি সেখান থেকে কিছু করতে পারবেন না। বিএনপির কালচারাল উইং একেবারে উইক, সুশীল সমাজ একেবারে উইক, সাংবাদিকতায় একেবারে উইক, কোথাও কোনো কিছু নাই। আপনারা ভাবতেছেন এরকম হয়, এরকম হয়। আমাকে বিএনপির ২০০৬ সালের অক্টোবরের সম্ভবত ২৬ বা ২৭ তারিখে বিএনপির ক্ষমতা হস্তান্তর করেছিল। ২৮ অক্টোবর লগি বৈঠার সে ভয়াবহ তাণ্ডব হয়। তো সে সময় না আরেকটু পরে বিএনপির একজন নেতা আমাকে বলছিলেন, ভাই ২৬ তারিখ সন্ধ্যার সময়ও পুলিশের আইজিপি, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে স্যালিউট করে গেছে, যেভাবে বলেছে যে স্যার সব নিয়ন্ত্রণে আছে, একদিন পরে সেই নিয়ন্ত্রণের কোনো কিছুই আমরা দেখি নাই, বরঞ্চ আমাদেরই প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে। বিএনপির সামনে অনেক শিক্ষা, ১৭ বছরের শিক্ষা, 1/11 শিক্ষা, বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে যেভাবে হিউমিলিয়েট করা হয়েছে সেটি চোখের সামনে আছে। তারপরেও এইসব আতাইল্লা ফাতাইল্লা কথা বলে, এইসব
বোগাসবু 60 কর্মসূচি, আমি ত্রাণ দিছি, আমি সাহায্য দিছি, সেটাও আমার সাফল্য। এগুলা ভাই কোনো সাফল্য না। আর বিএনপিকে বুঝতে হবে, এই সরকার কিন্তু সাধারণ সরকার পরিবর্তনের সরকার না। এই সরকারে মানুষ একটি পরিবর্তন চায়, মানুষ সংস্কার চায়, মানুষ সাংবিধানিক সংস্কার চায়, মানুষ স্বাধীন বিচার ব্যবস্থা চায়, মানুষ মানবিক পুলিশ চায়। এবং সেটি করার ক্ষেত্রে গত 60 দিনে আসলে আপনাদের অর্জন 100-র মধ্যে ধরেন 6-7 নাম্বার আপনারা পেতে পারেন, 10ও পাবেন না। তো এইসব কথার ফুলঝুরি দিয়ে এসব বলে কোনো লাভ নাই, প্রেস নোট পাঠায় বলে কোনো লাভ নেই। এই যে আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখে অনুষ্ঠান শেষের দিকে আমি এই এহসানুল হক মেহমান শিক্ষামন্ত্রী, আপনার একটা তার ফেসবুক একটা পোস্ট দেখেন, তিনি নাকি গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সেস কোথায় যেন গেছেন, তিনি জানলা দিয়া চোরের মতো ফুচকি দিয়া দেখতেছেন যে কেউ নকল করে কিনা। হ্যাঁ, আপনি দেখেন এগুলো সব তার ফেসবুক পেজে তার পোস্ট করা ছবি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কি ফাইজলামি না, খেয়াল করছেন? কবে কোথায় 20 বছর আগে তিনি নকল ধরেছিলেন, নকল মুক্ত হয়েছিল, ভালো উদ্যোগ ছিল নিঃসন্দেহে। তিনি সেই অবসেশনে ভুগছেন, সামনে না দিয়ে পিছন দিক দিয়ে যান, পিছন দিক দিয়ে না দিয়ে সামনে দিয়ে যান। গত 60 দিনে হাসিনা যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করে দিয়ে গেছে, এই যে অটো পাস দিছে, একবার বলে সৃজনশীল, একবার বলে সৃজনশীল না, একবার বলে 5-এ একটা পরীক্ষা হবে, একবার বলে হবে না, একবার বলে পাঠ্যপুস্তকেই থাকবে, একবার বলে ওই থাকবে। এই জায়গাগুলো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে, কোনো বক্তব্য আমি শুনি নাই, আপনারা শুনছেন কিনা জানি না। আমি ইদানিং পত্রপত্রিকা থেকে নিজের কারণে একটু সময় পাই না, ফলো করা হয় না। আপনারা দেখেন কিন্তু আমি জানি না। তো আপনি জানলা দিয়ে উকি দিয়ে কি দেখেন? এই দিয়ে শিক্ষা ঠিক হবে দেশের? হাসিনা শিক্ষাকে যেই সর্বনাশ করে দিয়ে গেছে, ওই শিক্ষাকে আপনি 10ও পাবেন না। 10 দেওয়ার মতো অবস্থায় নাই। প্রধানমন্ত্রী যেটি করছেন, প্রধানমন্ত্রীর যে হিউমিলিটি, প্রধানমন্ত্রীর যে নম্রতা, প্রধানমন্ত্রীর যেই সাধারণত্ব, সেটি তার ব্যক্তিগত। এটির সঙ্গে রাষ্ট্রকে যোগ দেওয়ার মানে যোগ করে ক্রেডিট নেওয়ার কিছু নাই ভাই। জিয়াউর রহমান সাহেবও খুবই সিম্পল ছিলেন, বেগম খালেদা জিয়াও খুব সিম্পল লাইফ কাটিয়েছে। সো এগুলা নিয়ে এত প্রচারের কিছু নাই আর কি। এত কিছু করে আমার মনে হয় না যে আপনারা জনগণকে খুশি করতে পারবেন। আর সংসদ একটা অথর্ব জায়গায় পরিণত হয়েছে। আমার মনে হয় যে জ্বালানি সংকটের এই সময় সংসদ বন্ধ করে দেন, আগামী 3 মাসের জন্য স্থগিত করে দেন। কোনো কাজ হচ্ছে না, বরঞ্চ সংসদ কেন্দ্রিক 2-3 হাজার গাড়ি মুভ করে সংসদ ভবনের দিকে। 300 এমপির সাথে গাড়ি যায় 3টা করে, ধরেন সংসদের সচিবালয়, পুলিশ, আর্মি, সিকিউরিটি সব মিলায় বন্ধ করে দেয়। এই সংসদে কিছু হচ্ছে না, বোগাস বোগাস টাউটারি কথাবার্তা হচ্ছে। এ এ একটা বক্তব্য দিতেছে, ওদের টাউটারি আরেকটা বক্তব্য দিয়ে সাপ্রেস করার চেষ্টা করতেছে। এ হাত টেবিল চাপড়াইতেছে, ও টেবিল চাপড়াচ্ছে, কাজের কাজ কিছুই নেই, কারো মাথায় নাই যে আমরা মানে 1400, মানে একদম হিসাবে 1400 মানুষ শহীদ হয়েছেন এই হাসিনাকে হটাতে। কি পরিমাণ গুম করছে হাসিনা আমরা ভুলে গেছি। পুলিশের এই জুলাই মাসেই 300-400 ছেলে অন্ধ হয়েছে, পঙ্গু হয়েছে। 60 দিনে জুলাই ফাউন্ডেশনের এই যারা আহত নিহত তাদের পরিবারের কোনো কথা আছে 60 দিনের কর্মসূচিতে? সরকার খোঁজ নিয়েছে? কোথায় খোঁজ নিয়েছে? খোঁজ নিলে তো এটা 1 নম্বরে থাকতো। কেন খোঁজ নিচ্ছেন না? কি সমস্যা আপনাদের? কি করতে চান? দয়া করে এগুলো ক্লিয়ার করেন। এগুলো করে আপনারা পার পাবেন না। অন্তত আমি যেটা মনে করি, আমার যে পর্যবেক্ষণ, হাসিনা গত 17 বছরে মানুষের মনে যে ভয় ঢুকিয়েছিল, সেই ভয় কেটে গেছে। আপনারা ভয় আবার রিস্টোর করতে পারবেন না, চেষ্টাও করেন না। সে ভয় যদি রিস্টোর করার চেষ্টা করেন, আপনারা যে বিপদে পড়বেন। আপনাদের পাশে কিন্তু ভারতও নাই, কিন্তু ভারত হয়তো আপনাদেরকে এখন ব্যবহার করছে, ভারতের ফাঁদে হয়তো আপনারা পা দিয়েছেন, পা দিচ্ছেন, কিন্তু ভারত কিন্তু আপনাদের বন্ধু না, ভারত আপনাদের পাশে দাঁড়াবে না। তো সুযোগটা কাজে লাগান। বিরোধী দল আমার মনে হয় যে খুব বেশি কোনো কঠোর কিছু করার মতো অ্যাবিলিটি আছে বিরোধী দলের। আপনি যদি সমঝোতার মাধ্যমে মিলিতভাবে আগান, আমার মনে হয় যে আপনি 5 বছর কেন 20 বছর দেশ শাসন করতে পারবেন, যদি সদিচ্ছা থাকে। আর যদি সদিচ্ছা না থাকে, কিছু করার নেই, আপনারা আপনাদের মতো করে
পতনের দিকেই এগিয়ে যেতে হবে। দর্শক, আজকে আর কথা না বাড়াই,